বৈঠকচিত্র বৈচিত্র্যের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আজ থেকে শুরু করব একটা নতুন উপন্যাস। লুইজি বার্তোলিনির উপন্যাস বাইসাইকেল থিভস। আপনারা অনেকেই হয়তো এই নামে একটা চলচ্চিত্র দেখে থাকবেন। বাংলায় বাইসাইকেল থিভস উপন্যাসটি অনুবাদ করেছেন ভৈরব প্রসাদ হালদার। বইটি সম্পর্কে কিছু কথা এখানে লেখা আছে, আপনাদের পড়ে শোনাই। দ্বিতীয় মহাযুদ্ধ শেষ। মুসোলিনি ও হিটলারের যুক্ত নাৎসি বাহিনী পরাজিত। ইতালি মিত্রপক্ষের আমেরিকান ও ইংরেজ সেনাদের অধিকারে। এই প্রেক্ষাপটে লেখক আণুবীক্ষণিক দক্ষতায় পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠা সুন্দরী ও প্রাচীনা নগরী রোমের ইতিকথা নৈর্ব্যক্তিকভাবে বিধৃত করেছেন। শহরের গলিহুজি চোরাই মালের আড়ত, সাধারণ শ্রমজীবী মানুষের জীবন সংগ্রাম, বুদ্ধিজীবীদের ডেরা, বেশ্যাপল্লী, চৌরাস্তা, অন্ধকার জগৎ তার রূপ রস গন্ধ নিয়ে উঠে এসেছে ছাপার অক্ষরে। যুদ্ধ পরবর্তী ভয়াবহ বেকারি, নিঃসীম দারিদ্র্য, মানুষের চিরন্তন নীতি ও মূল্যবোধগুলির আশ্চর্য পরিবর্তন এবং এই অবস্থায় সাধারণ মানুষ, মধ্যবিত্ত বুদ্ধিজীবী, সরকারি ব্যুরোক্র্যাট, ফুটপাত বাসিন্দা, চোর জোচ্চোর, ঠকবাজ, বেশ্যা, লুম্পেনদের চরিত্রগুলিকে লেখক এক আশ্চর্য মমতায় রূপায়িত করেছেন। উন্মোচিত হয়েছে যুদ্ধ ও শোষণ, এবং এই অবস্থা সৃষ্টির পেছনে রয়েছে কিছু মানুষের সীমাহীন লোভ ও দুর্নীতি এবং বর্তমান বস্তুতান্ত্রিক সভ্যতার নিষ্ঠুর নির্দয় রূপ। এই উপন্যাসকে ভিত্তি করেই রূপায়িত হয়েছিল বহু আন্তর্জাতিক পুরস্কারধন্য ভিক্টোরিও ডি সিকার চিরকালীন বিখ্যাত চলচ্চিত্র বাইকেল থিভস। তাহলে শুরু করছি লুইজি বার্তোলিনির বাইসাইকেল থিভস। আমার নতুন সাইকেলখানা চুরি গেছে কাল। এ রাস্তার পাশেই মুচির দোকানটায় সবে ঢুকতে যাব, ঠিক তক্ষুনি আমার নাকের ডগা থেকে হাওয়া হয়ে গেল ওটা। খবর নিয়ে জানা গেল রোমের চোরদের আস্তানা হচ্ছে দেল মন্তে পার্ক। জায়গাটা ক্যাম্প দ্য ফিউরির লাগোয়া। সাইকেলটার খোঁজ ওখানেই পাওয়া যাবে। ওই অঞ্চলটা জুড়ে আর দ্য ভিয়া দেই বাইলারি, দেই করোনারি ফিফলো, দেল সিনক রাস্তাগুলোর আশেপাশে ওদের জন্য গড়ে উঠেছে গলি গুবজিগুলোতে অজস্র লুকোবার জায়গা, হোটেল, জুয়ার আড্ডা, মদের ভাঁটি আর অগুন্তি দোকান পসরা। ভিয়া দেল্লা সকরফা চত্বরের দোকানগুলোতে গতকাল আমি এক কৌটো জুতোর কালো কালি খুঁজতে গিয়েছিলাম। না পেয়ে গেলাম নাভোনা পার্কে। খেয়ালের বশে ফুটে বসা এক তরকারিওয়ালাকে শুধিয়েছিলাম, এখানে কোথায় জুতোর কালি কিনতে পাওয়া যাবে। বাউলারি স্ট্রিটের দোকানপত্রে খোঁজ করার কথা বলেছিল সে। ওখানে যাওয়া ঠিক উচিত হবে না বলে মনে হলো। আমার কিন্তু জিনিসটা বেজায় দরকার, তাই যেতেই হলো। জুতোর কালি আছে কি না জিজ্ঞাসা করতেই হতভাগা দোকানদারটা তার কাউন্টারের ওপাশ থেকে জানালো, হ্যাঁ আছে কয়েকটা। কিন্তু সাইকেল থেকে না নেমে দোরগোড়া থেকে কথা বলছি বলে সে প্রতিবাদ জানিয়ে বলল, 2 চাকা থেকে নেমে 2 কদম এগিয়ে একটু ভেতরে এসো বাপু। তুমি কি চাও বাইরে গিয়ে ওটা আমি তোমার হাতে দেব? কথা না বাড়িয়ে সাইকেলখানা দোকানের জানালায় ঠেস দিয়ে আমি ভেতরে ঢুকে পড়লাম। দোকানের মধ্যে বড়জোর দুপা সেঁধিয়েছি। এমন সময় রাস্তার দিকে জানালায় একখানা সিটের ভাগওয়ালা সাবধানী মুখ উকি মারল। মুখের মালিক চোখ বুলিয়ে নিশ্চিত হলো যে সাইকেলটাতে তালা চাবি লাগানো নেই। দোকানদারকে সবে বলা শেষ করেছি, একটু অপেক্ষা করো, ওই মুখখানাকে আমার খুব সুবিধের মনে হচ্ছে না। ঠিক তখনই চোরটা, রোগা মতন এক ছোকরা, পরনে কদাকার নোংরা পোশাক, টাইবিহীন বুকখোলা জামা, কয়েদি ছাদে মাথার কদম ছাদ চুল, চোখের নিমেষে আমার সাইকেলখানা টেনে নিয়ে এক লাফে সাইকেলে চড়ে বসল। তারপর বেজায় জোরে প্যাডেল ঘোরাতে ঘোরাতে চোখের নিমেষে হাওয়াও কাটল। আমার সাইকেলটা চুরি করে পালাচ্ছে, ধরো ধরো চাচাতে চাচাতে আমি প্রাণপণে ওর পেছন পেছন ছুটতে শুরু করলাম। মনে হয় ওরই জনা 2-3 স্যাঙ্গাত আমার সামনে এসে পথ আটকালো। আমাকে রাস্তায় আটকিয়ে তারা নানা ঢঙ্গে কথার ফোয়ারা ছুটিয়ে নিশ্চয়তা দিল, ও বেটা এক্ষুনি ধরা পড়ে যাবে, কোনো চিন্তার কারণ নেই। এমনকি ওদের একজন হঠাৎ আঙুল তুলে সন্ন্যাসে চেঁচিয়ে উঠল, যাক, ওই যে ওরা ওকে পাকড়াও করেছে, ধরে ফেলেছে। কিন্তু কথাটা মোটেই সত্যি না। চোরটা আমার সাইকেলে চেপে পালাচ্ছে, আর ওর পেছনে মনে হয় ওরই 2 স্যাঙ্গাত সাইকেলে ওকে তাড়া করার ভান করছে।
সজোরে প্যাডেল ঘোরাতে ঘোরাতে ওরা ফর্সো ভিক্টোরিও ইমানুয়েলের দিকে হাওয়া হয়ে গেল। আর আমি দুহাত তুলে প্রবল জোরে চেঁচাতে লাগলাম, ধরো ধরো, সাইকেল চোর পালাচ্ছে। কিন্তু কেউ তাকে ধরল না, থামালোও না। উল্টে ২-৩ জন তারই সাথী চোর পাই পাই করে সাইকেল চালিয়ে এমন ভান করলো যেন তাকে তারা খুঁজছে। ঘটনাটা না বুঝে পথচারীরা পথ ছেড়ে দিল। যতক্ষণ পারলাম কেবল আমি গলা ফাটিয়ে বেজায় চেঁচাতে লাগলাম। হয়তো তাদের চোরাই মালের আড়তদার, নয়তো চোরটারই কোনো এক সাগরেদ ওই সাইকেল আরোহীর পেছনে ধাওয়া করে সাইকেল শুদ্ধ তাকে পাকড়ে আমার কাছে টেনে আনলো। এটাই কি আপনার সাইকেল? শুধালো সেই সাগরেদ। না না, এটা আমার নয়। কিন্তু সাইকেল আরোহীকে খুঁটিয়ে জেরা করতে পারলাম না, কারণ সে ভয়ানক ক্ষুব্ধ হওয়ার ভান করলো আর দারুণ জোরে হাত পা নেড়ে প্রতিবাদ জানাতে লাগলো। কাজেই তাকে তার কাজে যেতে দিতেই সন্তুষ্ট থাকতে হলো আমাকে। তবে করসোর কাছাকাছি কোনো আরক্ষ কর্মী মানে জনসাধারণের সেবার জন্য পুলিশ যদি নজরে পড়ত, তাহলে কিছুতেই ওকে ছেড়ে দিতাম না আমি। কিন্তু অরাজকতার অশান্তির এই সব ভয়ঙ্কর দিনে কোথায় লোকে শান্তিরক্ষক পুলিশের খোঁজ পাবে? হাগডাকে তোড়ে যারা আমার আশেপাশে জড়ো হয়েছিল, তারা আমাকে তৎক্ষণাৎ থানায় রিপোর্ট করার পরামর্শ দিচ্ছিল। হয় তারা নেহাতি গোবেচারা ভালো মানুষ, আর না হয় চোরদের ভাই বেরাদর। কেননা ঠেকে শিখেছি, বছরখানেক ঘুরে যাওয়ার আগে থানা থেকে কিছু আশা করা বৃথা। চুরি নিয়ে থানায় লিখিত এজাহার দেওয়ার সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। থানায় গেলে পুলিশ যদি তোমাকে এই বোকা না ঠাওরায়, তো বুঝতে হবে তোমার কপাল ভালো। অথচ এসব অপরাধীদের খুঁজে বার করাই তো তাদের কর্তব্য। তারা নিশ্চিত জবাব দেবে, সারাদিনে কত চোর আমাদের খুঁজে বার করতে হয় জানেন? আরে মশাই, রেজিনা জেলখানা তো উপচে পড়ছে, জানেনই তো। আমাদের লোকজন গাড়ি ঘোড়া কত অল্প। আমাদের আর কি করতে বলেন? এই চোরকে খুঁজে বার করার কাজ তো আপনার। আপনিই খোঁজ নিন, আমরা বেটাকে পাকড়াও করে হাজতে ঢুকিয়ে দেব। আর নাহার বলবে, ঠিক আছে ঠিক আছে, আমাদের যা করবার তা ঠিকই করব। আপনার নাম ঠিকানা আর ফোন নম্বরটা রেখে যান মশাই, মাঝে মাঝে খোঁজ খবর নেবেন। স্রেফ সময় নষ্ট মশাই, স্রেফ সময় নষ্ট। জেনে রাখুন, কোনো পুলিশই আপনার সাইকেল অথবা তার চোরের খোঁজ কোনো কালে করবে না। আমার ঝকঝকে খাসা সাইকেলখানার কাঠামো অ্যালুমিনিয়ামের, ওজন মাত্র ৫ কিলো। হেডলাইট, টেডলাইট আর নতুন ডায়নামো লাগানো, একজোড়া প্রায় নতুন টায়ার ২টো চাকায় ফিট করা, সামনের টিউবে নামমাত্র একটা তাপ্পি আর পেছনের টিউবে ২টো। হ্যান্ডেলটা রেসিং সাইকেলের মতো, সামনের দিকে আটকানো একটা চমৎকার ঝুড়ি আর অ্যালুমিনিয়ামের একটা হাওয়া ভরা চন্তর। এমন একখানা খাসা সাইকেল যে চুরি করেছে, সে নির্ঘাত রেজিনা জেলখানা থেকে সদ্য খালাস পাওয়া ছোকরা, আর না হয় সেদিন জেলখানার একটা দিকে আগুন লাগার হট্টগোলের মধ্যে জেল পালানো কোনো দাগি কয়েদি। জানি না সে এর মধ্যে কোন দলের। জেল থেকে বেরিয়েই বোধহয় সে ঠিক করে নিয়েছে যে আবার চুরি শুরু করাই হবে এখন তার একমাত্র কাজ। বেশ ধ্রুপদী কায়দায় চোখের নিমেষে সে আমার সাইকেলখানা হাতিয়েছে। বোঝাই যাচ্ছে জনতার ধোলাইয়ের ভয় সে করে না, আর তার হাত সাফাই একেবারে নিখুঁত। আমাকে জ্ঞান দেওয়ার জন্য অনেকেই জড়ো হয়েছিল। এক তেল চকচকে চুলের টেরিকাটা ওস্তাদ বলে উঠল, পুলিশে রিপোর্ট করতে যদি নাই চান তো এক্ষুনি দেলমন্তি পার্কে চলে যান মশাই। আরে ওটাই তো চোরদের গা ঢাকা দেওয়ার ১লা নম্বরের ডেরা, আর চোরাই মালের আসলি বাজার। ভোর থেকে রাত তক ওই পার্কে এমন জমাট ভিড় লেগে থাকে যে দারুণ হুজ্জুতি ছাড়া ওখানে হাঁটা চলা একেবারে অসম্ভব। হরেক কিসিমের চোর ছ্যাচোর, জোচ্চোর, বাটপার, মাতাল দাঁতাল জুয়ারি ঠিক ঠিক করছে ওখানে। ধরা ছোঁয়া যায় এমন তামাম মাল ওরা হাত সাফাই করে। সুতির নানান ধরনের পোশাক পরিচ্ছদ আর হরেক রকমের মালপত্র, জুতো, ল্যাম্প, ছোটখাটো যন্ত্রপাতি, তার, এমনকি দাঁত মাজার বুরুশ আর সুগন্ধি আতর, দাড়ি কামানোর খুর, সাইকেলের টিউব তপ্পি মারা হলেও ঘড়ি, ব্যাগ আর সবার উপর ২ চাকার সাইকেল, কিছুই ওদের নেক নজর এড়াতে পারে না। একটা সময় ছিল যখন দিল্লি কলোনদ সরণি, কোয়াদ্রাতা পার্ক, ফিউম পার্ক যার নাম লাজারত্তি, আর ভিক্টোরিয়া ইমানুয়েল পার্ক অঞ্চলের দোকানগুলোতে সাইকেল ঠাসা থাকত। আক্ষরিকভাবে বলা যায় যে এখন ওখানকার দোকানগুলো সাইকেলবিহীন, সব এসে জমেছে দেলমন্তি পার্কে। আনকোড়া ঝকঝকে নতুন থেকে পুরনো লজ্জরে সব রকম সাইকেলের পাহাড় একেবারে। এখানে
আলো বাসানো তাকসহ মেলে ঝকঝকে বিয়ান্সি সাইকেল, একেবারে হাল ফ্যাশনের চিজ। কেবল আলোটার জন্যই দাম হাঁকবে 1,000 পৌনে 29 ইঞ্চি টায়ারের দাম 2900 লিরা। আর 28.5 ইঞ্চি টায়ারের জন্য হাঁকবে অন্তত 3200 লিরা। ভেতরের টিউব পরে হয়তো নজরে পড়বে তালিমারা, তেমন একটা টিউবও কিনতে খসাতে হবে 1600 লিরা। এখানেই কেবল দেখা যায় চোরেরা কাঁধে করে বান্ডিল করা টায়ার আর টিউব আনছে। তাদের সাগরেদরা ধুলোয় বিছয়ে কম্বল, জায়গাটা পার্কের এক ধারে, তার উপর ডাঁই করা চোরাই সাইকেলের খোলা অংশগুলো। হাত সাফাই করার পর চোরদের পয়লা কাজ হচ্ছে সাইকেলখানার যন্ত্রপাতি খুলে ফেলা অথবা রং লাগিয়ে তার আসল চেহারা গোপন করা। চেনা যাবে বুঝতে পারলেই ওরা সাইকেলের অংশগুলো একদম খুলে ফেলে আবার নতুন করে জোড়ে। যেমন পুরনো লজ্জরে ফ্রেমে লাগানো হয় আনকোরা নতুন চাকা, একটা ঝকঝকে হ্যান্ডেল, বিশেষ রং লাগানো, এবং যার কোনো ক্রমিক নম্বর নেই, কারণ নম্বরগুলো উঁকো দিয়ে ঘষে তুলে ফেলা হয়েছে। আর না হলে যন্ত্রপাতির অংশগুলো খুলে একটা একটা করে বেচে দেয়। আজ বেচে দেয়া হলো হয়তো হ্যান্ডেলটা, কাল চাকা জোড়া, পরশু পাদানি, তার পরের দিন বাতিটা। মাঝে মাঝে ডায়নামো আর বাতি আলাদা আলাদা করেও বেচে দেয় ওরা। কিন্তু সাইকেলখানা যদি আনকোরা হয় এবং কোনো রকম আঁচড় না পড়ে থাকে, তবে নতুন করে রঙের আস্তরণ দিয়ে রেজিস্ট্রেশন নম্বরটা উঁকো ঘষে তুলে ফেলে। কিংবা সাইকেলখানা যাতে চিনতে না পারা যায় তাই বদলে ফেলে মাডগার্ড কিংবা ব্রেক অথবা হ্যান্ডেলটা। চোরগুলো চেহারা আর বাবুয়ানিতে একেবারে ফুল বাবু, রীতিমতন সুসজ্জিত। আবার কেউ কেউ অতটা নয়, কদাকার নোংরা পোশাক পরা চোরের দিকে আগে নজর পড়ে। তাই এই ধরনের পাক্কা জেল ঘুঘুদের প্রায়ই দেখা যায় সাইকেলের হ্যান্ডেলে কনুইয়ের ভর দিয়ে আড্ডা দিচ্ছে, হরেক কিসিমের বাকতাল্লাভ ঝাড়ছে। দেখলেই মনে হয় ওই কুৎসিত চেহারার লোকটার চেয়ে ভর দিয়ে থাকা ওই সাইকেলখানা 10 গুণ কিংবা 20 গুণ বেশি দামি। সুসজ্জিত পোশাক পরা যে লোকগুলোকে দেখলে একেবারেই চোর বলে মনে হয় না, তাদের পর্যবেক্ষণ করাটাই আমার বেশি পছন্দ। তাদের দেখলে মনে হয় যেন সরকারি চাকুরে অথবা চটপটে যুবক সেলসম্যান। সংবাদপত্রে নবীন ঢোকা ছোকরা সংবাদ সংগ্রহ। আধুনিক কায়দায় সদ্য ছাঁটা চুল পাট করে আঁচড়ানো, পরনে ঝকঝকে ইস্ত্রি করা জামা, কবজিতে বাঁধা কায়দায় ঘড়ি, আর পায়ে মার্কিনি ছাঁদের জুতো। ওদের বেশিরভাগেরই দু চোখের মনির রং ধূসর আর চওড়া নাক। মানুষের চেহারা দেখে তাদের পেশা অথবা ভাবনা আঁচ করে নেওয়ার একটা বিশেষ ক্ষমতা জন্মেছে আমার। এবং শুধু আমি নই, চোরেরাও বোধহয় এই একই রকম ক্ষমতার অধিকারী। কেননা সব চোরই তো আর সব চোরকে চেনে না, কিংবা দেলমন্তি পার্কের একটা চোরের দলকে দেখে সব চোরের অভ্যাসও জানা যায় না। ঘটনা হচ্ছে চোরদেরও বহু দল রয়েছে। যেমন পাশের অঞ্চল দেলপানিকো সরণিতে রয়েছে বরদেল্লোর দল। এই তো অল্প কিছুদিন আগে ধর্মভীরু ইঙ্গো মার্কিন সামরিক কর্তারা রোম শহরের তামাম বেশ্যাবাড়িগুলো বন্ধ করে দেওয়ার পর দেল তিয়াত্রো দেল্লা পেসে দেখা যেত একই রকম দুটো চোরের দলকে হররোজ খুব ভোরে। এইসব জীবদের দেখা যেত রাতভর বেশ্যাদের নোংরা ঘরের দোরগোড়ায় শুয়ে থাকতে। দিন আর রাতের খদ্দেররা কতবার যে জুতো দিয়ে তাদের মারিয়ে যেত। ওরা যখন সকাল 6টা থেকে 7টার মধ্যে উঠে পড়ে, তখনও বেশ্যারা বিছানায় শুয়ে নাক ডাকায়। তাদের তিতিবিরক্ত মুখের কষ বেয়ে তামাক, মদ আর যৌনচর্চার দুর্গন্ধ ভরা লালা গড়িয়ে পড়ে। জেগে উঠে আড়মোড়া ভাঙতে ভাঙতেই মরদগুলো আবার চুরির মতলব বাড়তে থাকে। নতুন কাজের ধান্দায় অথবা রাতে হাত সাফাই করা মাল নিয়ে দেলমন্তি পার্কে বেচতে বেরোয় তারা। তু আঁজলা জলে চোখ মুখ ধুয়ে পাট ভাঙা পোশাক পরে চুলের টেরি কেটে তিয়াত্রো দেল্লো ছেড়ে যাওয়া তোড়জোড় করে। এইসব সমাজের উকুন নিষ্কর্মা লোকগুলোর বিয়ে করার, ছেলেমেয়ের জন্ম দেওয়ার, ঘর বাঁধার বা দোকানপত্র খুলে বসার যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু সে ভাবনা তাদের মগজে ঢোকে না। কবরখানায় যেমন কৃষ্ণকলি আর বোতাম ফুল ফোটে, অথবা গায়ের পায়ে চলা পথে যেমন ঘাস আর জংলা ঝোপ গজায়, এরাও তেমনি রোমের গলিগুজিতে জন্মেছে, বড় হয়েছে। সৎভাবে দৈনন্দিন কাজ করার কথা ওরা ভাবতেও পারে না। ওদের এইসব গোপন লেনদেন যে একটা খারাপ কাজ, তাও ভাবে না তারা। জুত মতো জায়গায় ওত পেতে থাকে ওরা, আঙ্গুলের ফাঁকে সিগারেট ঘোরায়। ওদের কাছে এ কাজ একেবারেই ক্লান্তিকর নয়, কিংবা এটাকে কঠিন কাজ বলেও ভাবে না ওরা। ছোটখাটো ঝুঁকির কাজ, তবুও এক ধরনের কাজ তো। আমার কাছে কিন্তু এ ধরনের কাজ একেবারেই একঘেয়ে আর অসহ্য।
আমি বরং টেবিলের ধারে এক নাগাড়ে 6 ঘন্টা সোজা হয়ে বসে কাগজ কলম নিয়ে লিখতে পারবো। তবু এভাবে 15 মিনিটও হাপিত্যেশ করে ছোঁ মারার জন্য দাঁড়িয়ে থাকতে পারবো না। কিন্তু ওরা এই ধরনের জীবনই পছন্দ করে। কখনো উদাস ভাব দেখায় ওরা, আবার কখনো পথচারীদের দৃষ্টি এড়াবার জন্য ব্যস্ততার ভান করে। কিন্তু ওদের কাছে এ সবই হচ্ছে জীবনের সেরা দিক, আর আমাদের কাছে কালো ছবির গভীরতম কালো অংশ। আসল ঘটনা হচ্ছে পয়সাওয়ালা লোক যারা এ অঞ্চলে দিয়ে থাকে, অথবা আসা যাওয়া করে, বা চোরদের সাথে ব্যবসা করে, অথবা চোরদের রাস্তায় সওদা করে, তারা এদেরকে সহ্য করে, বলতে গেলে খানিকটা লাই দেয়, এবং অন্যান্য এলাকার বাসিন্দাদের জিনিসপত্র ছিনিয়ে নিতে দেয়। প্রয়োজনে মাঝে মাঝে তাদের আড়ালও করে। বিষয়টা কাউকে জিজ্ঞাসা করা যাক। একজন খাবার দোকানের মালিককেই কথাটা জিজ্ঞাসা করি, কেননা ওই খাবার দোকানের মালিক ওদের সবাইকে বিলক্ষণ চেনে। তারা দুপক্ষই পরস্পরকে যে ভয় করে তা বোধগম্য, কিন্তু পরস্পরকে যেভাবে সহ্য করে তা ক্ষমার অযোগ্য। তাই তো সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি যে সেলুন, হোটেল, রেস্টুরেন্টের মালিকরা, দোকানিরা, কেউ কেউ, সবাই না, তার এলাকার চোরেদের প্রতি এক ধরনের সমবেদনা অনুভব করে, বোধ করে কিছুটা আত্মীয়তা, এমনকি খানিকটা স্নেহ। যা হোক, এটা মনে রাখা দরকার যে প্রাচীনকালে প্রথম রোমানরাও চোর ছিল। স্বাধীন মেয়েদের ধর্ষণকারী ছাড়া আর কিছু ছিল না তারা। কিন্তু বর্তমানের এই চোরেরাও কম যায় না। সে ভিন্ন কাহিনী। কোনো একদিন আমি নিজে একখানা সত্যিকারের হাস্যকর রোমের ইতিহাস লিখব। কিন্তু ফিরে আসি আবার রোমের চোরেদের মধ্যেকার একতার কথায়, যা তারা আগেও অনুভব করেছে এবং বর্তমানে এখনও করছে। তার মধ্যে একটা জিনিস সুনিশ্চিত: তোমার সাইকেল চুরি যাওয়ার পর, অথবা বলা উচিত তোমার লোহা আর রবারের তৈরি রেসের ঘোড়াটাকে ছিনিয়ে নেয়ার পর, তুমি যদি বুক চাপড়াও এবং চুল ছেড়ো বা সজোরে আর্তনাদ করো, তবে সব গাড়োয়ান, ড্রাইভার, সরাইওয়ালা, দোকানি, নাপিত তোমার দিকে তাকিয়ে দাঁত বার করে খ্যাক খ্যাক করে হাসবে। আর তুমি যদি তাড়াতাড়ি সরে না পড়ো, তাহলে ওরা তোমায় নিয়ে দেদায় মজা করবে। একসময় গোটা ব্যাপারটা তোমার কাছে অসহ্য অপমানজনক হয়ে উঠবে। কয়েকটা অনভিপ্রেত চুটকি শুনে যদি তখনই ওদের দঙ্গল থেকে বেরিয়ে আসতে পারো, তো বুঝবে তোমার ভাগ্য ভালো। শিকারের আর্তনাদে ঘায়েল না হওয়া হতভাগ্য চোরটাকে এসব ঠাট্টা বিদ্রুপ চুটকি তার অতীত কাজের স্মৃতির কথা মনে পড়িয়ে দেয়। মহাত্মা ভেরলেন যেমন বলেছেন, ওগো প্রিয় চোর। ভেরলেন চোরদের পছন্দ করতেন। ওদের সাথে তিনি জেলখানায় ছিলেন বলেই ওদের ভালোবাসতেন। তাই বলেছেন, প্রিয় চোরগণ। খুনিদের বলেছেন, মধুর খুনিরা। কিন্তু এসব হচ্ছে কাব্য, বড়জোর কিছু ভালো কথা, কবির আনন্দময় কথার মালা, যার সাথে নগ্ন বাস্তবের কোনো সঙ্গতি নেই। আর আমার কথা হলো, যদি আমার কবি হতে হয় তবে হতাম মুসাফির, আর না হয় মাতাল। এবং চোরদের বিষয়ে বলতে হলে বলা ভালো যে সেক্ষেত্রে বরং আমি হতাম একজন সৎ পুলিশ, ধৈর্যশীল এবং জেদি এক পুলিশ, যে কবিতা নিয়েও আলোচনা করতে চায়। তবে ভেরলেনের মতো মোটেই নয়। আমার কবিতা ছত্রে ছত্রে ফুটে উঠত চোরদের পেছনে তাড়া করার কাহিনী এবং চোরদের প্রতি নিরীহ মানুষের ঘৃণার অভিব্যক্তি। মনসের জেলখানায় ভেরলেন যখন তার প্রিয় চোরদের সঙ্গে দোস্তি পাতিয়েছিলেন, তখন তিনি সাইকেল কেমন করে চড়তে হয় তা নিশ্চয়ই জানতেন না। কিন্তু সাইকেল আরোহী ভেরলেনের ব্যঙ্গচিত্র দেখে আমি বিশ্বাস করতে চাই যে আজকের দিনে রোমে কেবল দেলমন্তি পার্কে যত চোর আছে, শখানেক বছর আগে আর শহরে তত চোরের অস্তিত্বই ছিল না, কিংবা অতদিন আগে কবিদের প্রতি চোরেদের মনে ছিল শ্রদ্ধা অথবা সমবেদনা। আমার যেমন একখানা সাইকেল প্রয়োজন, তেমনি একজন কবির প্রয়োজন হয় রুটির। যদি রুটি তার পুষ্টি সাধন করে, তাহলে সাইকেলও আমার কাছে এক ধরনের রুটি, আত্মিক সততার রুটি। এই আত্মিক সততা, যার কিঞ্চিত অভিজ্ঞতা আমার হয়েছে, তা লাভ করা যায় শহর ছেড়ে অন্তত 10-12 কিলোমিটার দূরে যাওয়ার পর। শহরতলির সীমানা ছেড়ে কিছু দূরে গেলে তবেই। কাজেই এই সভ্য সমাজ ছেড়ে যাওয়ার প্রয়োজনে, পালাবার জন্যে, এবং বলা ভালো একটু হাঁপ ছাড়ার আশায়, আমার এখন দারুণ প্রয়োজন রয়েছে একখানা সাইকেলের। একটা দৃষ্টান্ত দেই। আজ সকালে দেলমন্তি পার্কে যে দৃশ্যের সাক্ষী হয়েছি তা কি করে ভুলি? যেসব চোর টায়ার আর টিউব বেচছিল, তাদের মধ্যে সহসা একজন জবরদস্ত লোকের আবির্ভাব ঘটল। পুলিশের মতোই চমৎকার তেল চুকচুকে চেহারা তার। মানুষের দেহ সৌন্দর্যের বিচার করার জন্য কখনো কারো দিকে তাকাবার অভ্যেস আমার নেই, কিন্তু একটা গ্রিক মূর্তির মতোই নয়নাভিরাম তার শরীর।
পার্থেনন গিরিসংকটে ফিদিয়াবাসী কোনো ঘোড়শহরের মতো মনে হচ্ছিল তাকে। ট্রাস্তোজিয়ার অথবা প্যারিয়নের অধিবাসীদের মতো তার কোঁকড়ানো চুলের রং ধূসর নয়, বরং সিনেমার নায়কদের মতো বাদামি। চোখের তারা দুটোর রং ঘোলা জলের মতন হালকা, তার মধ্যে গভীর স্ফটিকের দ্যুতি। দেহ সৌন্দর্যের প্রতীক অ্যারোনিসের মতন চেহারা তার। ওর দিকে তাকিয়ে আমার যৌবনকালের কথা আমি বিষণ্ণভাবে ভাবছিলাম। ওর মতোই তখন আমিও ছিলাম সুপুরুষ, কিন্তু এখন সেসব অতীতের ব্যাপার। এখন তাই সমবেদনার দৃষ্টিতে এবং রীতিমতো কৌতূহল নিয়ে আমি ওকে নিরীক্ষণ করছিলাম। পরনে সিনেমার নায়ক সুলভ জিভ ফাসনার লাগানো বাদামি রঙের সিল্ক অথবা উলের কোটটা, আর নিখুঁতভাবে ইস্ত্রি করা লম্বা ঝুলের পাতলুন। এই পোশাক যে কোনো যুবতী স্টেনোগ্রাফারের মুন্ডু ঘুরিয়ে দেবে। মনে মনে সিদ্ধান্ত নিলাম, হয়তো কোনো পরিচিত ছবির অভিনেতা লোকটা। সিনেমার ছবি নিয়ে আমার কৌতূহল সীমিত, তাই অভিনেতাদের সম্পর্কে আমার কোনো ধারণা নেই। সিনেমার ছবিকে আমি খুব একটা উন্নত শিল্পকর্ম বলে ভাবি না। আমার বিশ্বাস এই শিল্প কোনোদিন সাধারণ স্তর পেরিয়ে উঠতে পারবে না। এখনকার প্রধান প্রধান নায়ক নায়িকাদের নাম আমার মেয়েদের জানা থাকলেও আমার কাছে বিষয়টা একদম অজানা। মনের সাথে যখন কথা বলছি, তার মধ্যেই লোকটা দুখানা চমৎকার টায়ার কিনে ফেলল। চোর, যে নাকি আবার দোকানদারও বটে, এক এক খানার জন্য দাম চাইল ৩,০০০ লিরা। টায়ার দুখানার ভিতর বার ভালো করে পরখ করে নিয়ে লোকটা সুসজ্জিত অভিজাতদের মতো ধীরে সুস্থে পকেট থেকে বেশ জুৎসই অঙ্গভঙ্গি করে টাকার থলে বার করল। একটা হরিণের চামড়ার মুখ খোলা পার্স। এই বুভুক্ষা আর বিশৃঙ্খলার ভয়াবহ দিনে এমন একটা জিনিস অনেক দিন নজরে পড়েনি আমার। এমনকি যুদ্ধের আগের দিনগুলোতেও এর চেয়ে সুন্দর জিনিস দেখিনি। ৫০০ লিরার নোটের ঠাসা পার্সটা ফুলে উঠেছে। দূর থেকে ওই গোলাপি রঙা নোটগুলোকে দেখে মনে হচ্ছে, আহা, যেন গোলাপি আচারের টুকরো। কিন্তু এর জন্য চোখ তার দৈহিক সৌন্দর্যের দিক থেকে সরে আসছে না তার চমৎকার আঙুলগুলোর দিক থেকে। ওগুলো কদাকার মোটাও নয়, আবার একেবারে মেয়েলি সরুও নয়। নোটগুলো গুনতে গিয়ে সে গোলমাল করে ফেলল। ১০ লিরার নোটগুলো গুনতেই তার মনে এলো বিরক্তি। এমন গোলমাল হয়ে গেল যে সোচ্চারে নোট গুনতে লাগলো এবং জানালো যে ১০ লিরার নোটগুলো তাকে আবার গুনতে হবে। ১১খানা ৫০০ লিরার নোট পকেটে রাখার জন্য চোরটাকে ইঙ্গিত করল সে, এবং চোরটাও চকিত কম্পিত হাতে নোটগুলো নিয়ে পকেটে পুরল। শেষমেশ যুবক ১০ লিরার নোটগুলো গুনে ৫০০ লিরা আলাদা করতে পারল। তারপর টায়ার দুটো কাঁধে ঝুলিয়ে খাসা একখানা অ্যালুমিনিয়ামের সাইকেলে চড়ে সরে পড়ল। টায়ার বিক্রেতার ওপর নজর রাখছিলাম। দেখলাম ১০ মিনিট হওয়ার আগেই সে আরও একজোড়া টায়ার খুশি খুশি চেহারায় আর একটা লোককে বেচল। লোকটা হয় অ্যারিসিয়ার আর না হয় ফ্রাস্কাতির। ফুলবাবুর মতো চেহারা, কিন্তু বয়স্ক, মাথার চুলে সবে পাক ধরেছে। আমার স্থির ধারণা লোকটার মনটা পেঁচালো। নির্ঘাত সে একটা সরাইখানার মালিক। ক্লান্ত মনে ১০০০ লিরার নোট গুনল সে, কফি অথবা চকলেট রঙা নোটগুলো, এবং ফিরে পেল গোলাপি আচারের টুকরোর মতো একখানা ৫০০ লিরার নোট। তারপর লোকটা চলে গেল, আর আমিও চুপচাপ তার টায়ার বেচা দেখতে লাগলাম। দেখার জায়গাটা ভারী খাসা। ছোট্ট স্কোয়ারের মধ্যে যেখানটায় দাঁড়িয়ে আছি আমি, সেখান থেকে সমস্ত চত্বরটাই নজরে পড়ছে। বোধহয় এই ভাবনাটাই বড় মজার। আমার সাইকেল চোর আমার সাইকেলখানা নিয়ে অথবা না নিয়ে এখানে এসে ঠিক হাজির হবে একসময়। ভাবতে ভাবতে তলিয়ে গিয়েছিলাম প্রায়। এমন সময় সেই সরাইখানার মালিক হাত দোলাতে দোলাতে ফিরে এলো। তার ডান হাতের মুঠোয় ৫০০ লিরার নোটখানা দলা পাকানো, ঠিক সেই নোটখানা কয়েক মুহূর্ত আগে যেখানা সে টায়ার বিক্রেতার কাছে ফেরত পেয়েছে। এটা জাল, একেবারে নকলি মাল, সে চেঁচিয়ে বলল। তুমি আমাকে জাল নোট দিয়েছ? জাল? হ্যাঁ, জাল। একটু আগেই তুমি এটা আমাকে দিয়েছ। সাদা চোখেই দেখতে পাচ্ছি এটা একদম জালি। কে তোমাকে এটা দিয়েছে সেটা ঠিকঠাক জানো তো? দোকানদারকে একটু বিব্রত মনে হলো। কে না কে মালটা তোমায় দিয়েছে তা আমি কি করে জানবো? তোমায় তো স্যাঙ্গাত আমি কোনো ভাঙানি দিইনি। কোনো কালে কিছু তোমায় বেচেছি বলেও তো মনে করতে পারছি না আমি। হ্যাঁ, কি বলতে চাইছো? আমায় কিছু বেচনি? দারুণ রেগে গিয়ে গলা ফাটাতে লাগলো সরাইখানার মালিক। তারপর একেবারে রোমিও রীতিতে তারা পরস্পরকে যাচ্ছে তাই অশ্রাব্য খিস্তি খেউর করতে শুরু করলো। সরাইখানার মালিক অবশেষে খাঁচায় আটকা পাখির মতন ছটফট করতে করতে বলল যে চোরটার নিজেরই অন্তত খুঁজে দেখা উচিত তার জেবে এমন আর কোনো ৫০০ লিরার নোট আছে কিনা,
যা এরকম জালি। আমি একবার নোটখানা পরখ করে দেখতে চাইলাম। আমারও তো কিছু ছিনতাই হয়েছে, কিন্তু এই চোরগুলো সবাই মোটামুটি আমাকে চেনে। পিয়াজা নভোনাতে ঘুরে ঘুরে মডেলগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করতে ওরা আমাকে বহুবার দেখেছে। তত রকমের মডেল, এক একটা চরিত্র। কেউ ভবঘুরে, কেউ জিপসি, আবার কেউ বা বদমাস মস্তান, কেউ বা হল্লাকারী মাতাল, আবার কেউ কেউ যুবতী বেশ্যা। এখনো জানি না কেমন করে ওরা আমাকে জাদু করেছে, কারণ রক্ত মাংসের মানুষ হিসাবে আমার লেখায় এদের বর্ণনা করি। আমার সৃষ্ট কাল্পনিক জগতে ভালো লোক হিসাবে দেখাই। বর্ণনা পড়ে ওদের আসল বলে মনে হয়, এমন আসল, এমন বাস্তব যার কোনো অস্তিত্ব নেই। কদর্য পরিবেশ থেকে তাদের এই পরিবর্তন একেবারে সত্য বলে মনে হয়। চোর এবং সরাইখানার মালিক দুজনেই স্বেচ্ছায় আমার হাতে 500 লিরার নোটখানা পরখ করার জন্য তুলে দিল। আসল নোট থেকে এখানা যাচ্ছে তাই রকমের বাজেভাবে নকল করা। একদিকে ছাপা, অন্যদিকে বিজ্ঞাপন। পরখ করে দেখলাম মান্ধাতার আমলে বাজে যন্ত্রে এমন জঘন্য ছাপা হয়েছে যে সরকারি চিহ্নের সঙ্গে জাল ছাপের যথেষ্ট গরমিল হয়ে গেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে তাড়াতাড়ি ছাপাতে গিয়েই এই অবস্থা হয়েছে। আলোর সামনে নোটখানা তুলে ধরতেই মনে হলো জলছাপটা যেন একটা অর্ধদানবের মূর্তি। আলো ছাড়ার কোনো কারিকুরি নেই, শুধু কালো রেখায় ধরা একটা ছবি, একটা আকৃতি মাত্র। নোটখানা যে জালি তা স্বীকার করতেই হলো আমাকে। জনকয়েক পকেটমার এরই মধ্যে ঘিরে ধরেছিল আমাদের। তারাও স্টেশনের ওপর থেকে দেখেই বুঝতে পারল নোটটা জাল। অমনি তারা শীষ দিয়ে উঠল। চোর আর সাধু সকলেই বেদম হাসতে লাগল। আমি কেবল হাসতে পারলাম না। অবস্থাটা যে কোথায় গড়াবে তা দেখার জন্য অপেক্ষা করতে লাগলাম। ঘটনার শেষ পরিণতি হলো যে টায়ার বিক্রেতা চোরটা তার তেল চিটচিটে থলেটা আবার বের করল। তার হাত দুখানা দারুণ কাঁপছে। একটু আগেই সে 10খানা 500 লিরার নোট থলেতে পুড়েছে। এগুলোই সে সেই আগমার্কা ফিদিয়াস ঘোড়সওয়ারের মতো দেখতে চোরের উপর বাটপার সেই রমণীমোহন লোকটার কাছ থেকে পেয়েছে। এতে কিছু এসে যাবে না? তারই সমগোত্রীয় চোরদের টিপ্পুনি কেটে সে বলল, কেউ শালা হারামি খচ্চর এগুলো আমাকে দিয়েছে, এবং আবার কেউ একজন বুড়বাক আমার কাছ থেকে ফিরিয়ে নেবে। আমার কাছে শালা সবই সমান। এর অর্থ সে বলতে চাইছে যে তার কাছে যেসব নোট আছে তা ভালো হোক মন্দ হোক, জালি হোক বা আসলি হোক, সবই সে অসৎ পথে রোজগার করেছে। এমনকি ভালোগুলোও জাল। ওর আর কোনো দাম নেই। দার্শনিকের মতন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল সে। মুহূর্তের এক ভগ্নাংশের জন্য তার দীর্ঘশ্বাস স্থায়ী হলো। তারপর জাল নোটখানা নিয়ে থলে থেকে একখানা আসল 500 লিরার নোট ফেরত দিয়ে সে টায়ার বেচায় মন দিল। এখন সে খুব সতর্ক। খুচরো হিসেবে ওই জাল নোটখানা সে গছাতে চায়। ওই সরাইখানার মালিকের চেয়েও ব্যস্ত কোনো দূরের গাইয়া বুদ্ধুকে নোটখানা সে গছাবে। সে ফিরে এসে এমন হামলা বাঁধাতে সাহস করবে না। ঠিক করলাম দ্বিতীয় দিনে যাব পোর্তো পর্তিজে, কেননা ওখানেই চোরেদের আর একটা নাম করা বড় আস্তানা। খুব ভোরে আমার ঘুম ভাঙল। তখন প্রায় 6:30। সেপ্টেম্বরের শেষ দিকের একটা পরিষ্কার সুন্দর দিন। আর এই সেপ্টেম্বর মাসই রোম শহরের সেরা মাস। পরিচ্ছন্ন সুনীল আকাশ এবং সতেজ বাতাস। সেদিন আমার ছদ্মবেশ রেলমন্ত্রী পার্কের আস্তানাবাসীদের দৃষ্টি খুব সহজেই আকর্ষণ করছে। পোশাক আর সাধারণ হালচালে ওরা আমাকে ধরে ফেলেছে, তাই জামার কলার আর টাই রেখে দিলাম। কেবল স্কট দেশীয় একখানা পশমের বড় রুমাল গলায় বেঁধে নিলাম। আর ঠিক চোরেদের মতো কায়দায় রুমালে গিট দিলাম। একজোড়া জুতো বেছে নিলাম, যা একসময় খুব সুন্দর ছিল, কিন্তু এখন বহু ব্যবহারে ছিন্ন আর তালিমারা। যা হোক, নিজেকে এমনভাবে সাজাতে চাইলাম যেন আমি সত্যিকারের একজন চোর। সত্যি কথা বলতে কি, আমার এই আজব বেশ দেখে ওসলাভিয়া সরণিতে আমার বাড়ির দারোয়ানের মনে দারুণ কৌতূহলের সৃষ্টি হলো। আমার সৌভাগ্য, চুরি যাওয়ার আগে আমার কাছে দুখানা সাইকেল ছিল। অবশ্য হারানো সাইকেলটা খুঁজে বার করার জন্য আর একখানা সাইকেলের খুবই প্রয়োজন। কাজে অন্য সাইকেলে চড়ে টাইবার নদীর ধার দিয়ে প্রাটি কোয়ার্টার থেকে বেরিয়ে পড়লাম। ছাড়িয়ে গেলাম লুঙ্গারা। তারপর ভিয়েল দ্য রির পথে পান্তি গ্যারিবল্ডি অঞ্চল পার হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পথের মোড় বেঁকে পর্তুনিজ সরণি ছাড়িয়ে সংস্কার ভবনের ধার দিয়ে হাজির হলাম পোর্তো পর্তিজে। সেন্ট পিটার স্কোয়ারের ভেতর দিয়ে যাওয়ার সময় দেখলাম বড় বড় সুন্দর গোলাপি আর নীলচে সাগরের মধ্যে এক একটা গম্বুজ। নীরবতা ভরা রুমের প্রায় 8খানা পেরিয়ে এলাম, কেননা শহরের মানুষজন রাতে তাড়াতাড়ি বিছানায় ঢোকে,
আর সকাল 8:30টার আগে বিছানা ছেড়ে মোটেই ওঠে না। এই হচ্ছে রোম শহরের মধ্যবিত্ত সমাজ। অন্যদিকে রোমের তামাম চোরেরা সকাল 6:30টার আগেই উঠে পড়েছে। পর্তুপর্তিজের গুহার ঢোকার মুখে একটা সরু গলিতে তারা ভিড় জমিয়েছে। এই গলিটার সঙ্গে আমাদের বেশ কয়েক বছর আগেই জান পেহচান হয়েছিল। সেবারও এমনই শঙ্কিত হৃদয়ে চুরে যাওয়া আমার কুকুর লিপকে খুঁজতে খুঁজতে এই গলিতে ঢুকেছিলাম। আসলে রোমের চোরেরা সেই 38 সালের ডিসেম্বর মাস থেকেই আমাকে সাদর সম্ভাষণ জানাচ্ছে। সে সময় ওরা আমার সুন্দর লিপকে চুরি করেছিল। লিপকে একটা উনুনের মধ্যে থেকে খুঁজে বার করেছিলাম। কুকুরটাকে লুকিয়ে রেখেছিল রুটি কারখানার এক কারিগর, আর তার এক বন্ধু আমার শিকারী কুকুরটাকেও চুরি করে। সকালে এর মধ্যেই পর্তুপর্তিজ জেগে উঠেছে। আস্তানার তামাম চোর ভদ্রলোকেরা সেতুর দুধারে রেলিংয়ের পাশে গিস গিস করছে। একখানা বা দুখানা অথবা 3খানা সাইকেলের মালিক সব চোরেরা মিশে গেছে ডুমুর, আঙ্গুর আর বাদামওয়ালার ভিড়ে। এমন ঠাসা ভিড় দেখে ভয় হচ্ছিল যে আমার সাইকেলটা খুঁজে বার করার আগেই চোরেরা বিলক্ষণ আমার উপস্থিতি টের পেয়ে যাবে। মনে করেছিলাম এ সময় পর্তুপর্তিজে বড়জোর শখানেক লোক থাকবে, কিন্তু দেখছি অন্তত 1000-2 লোক জড়ো হয়েছে। যেন পদমর্যাদা অনুযায়ী চোরেরা ভাগে ভাগে দাঁড়িয়ে আছে, আর আমি তাদের ঠেলে এগিয়ে যাচ্ছি। একখানা বা দুখানা সাইকেল বেচতে এসেছে এমন সব চোর রয়েছে প্রথমেই। এগুলো হচ্ছে সব পুরনো লজ্জরে মাল, এমন ধরনের যা নিলাম ডেকে বেচতে হয়। টায়ার ছাড়া সাইকেল, অথবা টায়ারের ভেতরে টিউব নেই, রংচটা, সরাই করা, তাপ্পি লাগানো সাইকেল। প্রথম বিক্রেতাদের পেছনে বসেছে টায়ারওয়ালারা। তাদের সওদা হচ্ছে টিউব আর সাইকেলের নানা ধরনের যন্ত্রাংশ। প্রথম দলের মধ্যে জনা কয়েক চোর রয়েছে যাদের আমি আগেই দেলমন্তি পার্কে দেখেছি। ওদের মধ্যে একজনের কাছে রয়েছে খানতিনে কোলসিট সাইকেল। ফ্যাসিস্ট গণবাহিনীর লোকরা ব্যবহার করত এই কালো রঙের সাইকেলগুলো। বেশ শক্ত আর নতুন। সামান্য দামের হেরফেরে এক চোরের হাত থেকে আরেক চোরের হাতে বিক্রি হচ্ছে 1015 লিরায়। এইসব দোকানদার পেশায় চোর, অথবা সেনাবাহিনী থেকে ছাড়া পাওয়া সৈনিক, অথবা দুরকমই হতে পারে। চোরদের দলে দুটো ছোকরাকে দেখলাম। তাদের জামার বোতামে ছাত্র ব্যাচ আটকানো, তাদের হাতে সুটকেস। সাবধানে তারা ক্রেতাদের কাছে হাজির হচ্ছে। ক্রেতারা আগ্রহ দেখালে ওদের একজন সুটকেস খুলে একটা কালো রঙের জার্সি বার করে দেখাচ্ছে। এ ধরনের জার্সি বিশ্ববিদ্যালয়ে গণবাহিনীর ছাত্ররা পরত। ছোট ছোট মোড়কের রঙও বেচছে ওরা। প্রথম দলের ভেতর দিয়ে যখন সাইকেল ঠেলে যাচ্ছিলাম, তখন সবুজ জামা পরা এক ছোকরা একেবারে সামনে এসে দাঁড়ালো। পেশিবহুল উদ্ধত চেহারা তার, চোয়ারের মতো আচরণ, ঠিক যে প্রাচীন যুগের কোনো রোমান অথবা আগেকার আমলের একজন ফ্যাসিস্ট মাস্তান। কঠোর আর তামাটে মুখ তার। আমাকে শুধলো কিছু বেচতে অথবা কিনতে এসেছি কিনা। বেচতে, জবাব দিলাম। ইতিমধ্যে দেলমন্তি পার্কে আমার ওপর নিশ্চয়ই তার নজর পড়েছিল, এবং এই অল্প আলোয় আমাকে পরখ করে সে যেন আমাকে সাবধান করে দিল যে আমি যে কে বিলক্ষণ জানা আছে তার, এবং এখানে যে কেন এসেছি তাও সে দোস্তর মতো জানে। কোনো কিছু বেচবার উদ্দেশ্য যত না, তার চেয়ে বড় হচ্ছে কে আমার সাইকেলটা চুরি করেছে তার সন্ধান করা, এবং সম্ভব হলে সেটা উদ্ধার করা। শেষটায় সে জানতে চাইল যে সাইকেলখানা আমার কাছে রয়েছে, আমি তার জন্য কত দাম চাইছি, এবং সে যে আমাকে বোকা বানাতে চাইছে তা তাকে বুঝিয়ে দেওয়ার জন্য জবাব দিলাম 30,000 লিরা। আর যদি এটা তোমার কাছে ফের 6,000 লিরায় না বেচি তো তুমি ভাগ্যবান। জনতার ভিড়ে মিশে যেতে যেতে সে আওড়ালো। তার মানে দেল্লা স্কালা সরণিতে ওর দল নিয়ে এই সাইকেলখানাও অবহেলায় চুরি করবে সে। তারপর সেই চোরের দলই এখানে আমার কাছে ফের বেচবে 6,000 লিরায়। এখনো যে আমি আতঙ্কিত হয়ে আছি এটা ওকে বুঝতে দিয়ে নিজেই নিজেকে দুষতে লাগলাম। ওকে একটা সম্ভাব্য দাম বলার সুযোগ করে দিয়ে আমি ভালো কাজ করিনি। বিনয়ীর ভূমিকা পালন করা উচিত ছিল আমার, এবং সঙ্গে যে সাইকেলখানা রয়েছে তার একটা সাধারণ দাম উল্লেখ করলেই পারতাম। কোনো রকমই ওদের মনে আঘাত করা বা ওদের বিরক্ত করার যুক্তি নেই। কিন্তু এটাই আমার ভুল, আর সেই ভুলের মাসুল আমায় পুরোদস্তুর দিতে হলো। এটাও সত্যিই যে রোম শহরে আর একবার আমার কাছে থেকে একখানা নীল রঙের সাইকেল চুরি হয়েছিল, এবং আমি সেখানা নিজেই খুঁজে বার করেছিলাম।
কিন্তু তাই বলে দেমাগ দেখিয়ে চোরাই মাল খুঁজে বেড়ানো অথবা সাইকেলের মডেল ঢুঁড়ে দেখার কোনো যুক্তি নেই। পরে বুঝলাম যে ছোকরা আমার সামনে এগিয়ে এসেছিল, তার সাথে ঠাট্টা তামাশার সুরে কথা বলাই উচিত ছিল আমার। কেননা নির্ঘাত ও একটা দলের নেতা, এলাকার দাদা। বোধহয় সে নিজেই গতকাল থেকে আমার উপর নজর রাখছে এবং আজ আমাকে এখানে তার আশাও করেছিল তারা। আমি যে পড়তি যে আমার সাইকেল খুঁজতে আসব, এ বিষয়ে তারা একদম নিশ্চিত ছিল। সাইকেল চুরি আটকানো এবং পুলিশের নজরদারি বাড়াবার জন্য ব্যাপারটা শুনুন। আজ পড়তি যে আসার পথে দেলমন্তির ভিতর দিয়ে আসছিলাম নিজের চোখে সবকিছু খুঁটিয়ে দেখার জন্য। যদিও আমার কানে গিয়েছিল যে রবিবারগুলোতে এসব এলাকায় চোর একদম থাকে না। সত্যি সত্যি জায়গাটা একদম ফাঁকা, কেবল উর্দি পরা বিষণ্ণ এক পুলিশ পুঙ্গব একটা বাড়ির চৌকাঠে পা রেখে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে সাত সকালেই ঠেসে মদ গিলেছে। একটা জানালা দিয়ে কালা বোবার মতন অথবা কয়েদির ইঙ্গিতের ভাষায় একটা ডবকা ছুরি ওর দিকে তাকিয়ে ইশারা করছে। ওর সাথে একটু মজা করব বলে ঠিক করলাম। সুপ্রভাত, ওর কাছাকাছি গিয়ে বললাম। আজ সকালে চোরগুলো কোথায় সবচেয়ে সটকালো? পুলিশটা হয় আমার আচমকা প্রশ্ন শুনে অবাক হয়ে গিয়েছিল, আর না হয় মনে করেছিল যে আমি নেহাত ঠাট্টা করছি, তাই জবাব দিল, আজ তো রবিবার স্যার, তাই তারা সব পড়তিদের দিকে সরে পড়েছে। ওদিকে যান, লোকে দেখিয়ে দেবে ওদের আস্তানা। ওর জবাব শুনে আমি মোটেই অবাক হইনি, কেননা গতকাল দেলমন্তিতে চোরগুলোর মধ্যে একজনকে হালকা বন্দুক হাতে দেখেছি। সে বর্ষাতি বেচছিল, আর কজন বেচছিল পায়ের ওপর জড়াবার কালো পট্টি। আমি পড়তিদের দিকে হাঁটতে লাগলাম। তকলির মতন শীর্ণ পা এক যুবতীকে দেখলাম। তার পায়ে চমৎকার মোজা। এখনকার এই ক্ষুধা ও অভাবের দিনে এমন পোশাক একেবারে অবাস্তব ব্যাপার। একজন যুবতী, সে যদি কোনো সৈনিকের রক্ষিতা না হয়, তবে তার পক্ষে মোজার পেছনে 400 লিরা ঢালা সম্ভবই নয়। এ একেবারে অভাবিত খরচ। চিন্তিত মনে আর কাব্যিক দৃষ্টিতে আমি ওর পরনের ঘাগরাটা দেখছিলাম। খাটো ঝুল ঘাগরা, মনে হচ্ছে যেন অন্তর্বাস। সারা সময়টা আমি নারীর দেহরূপের কথা ভাবছিলাম, যা আর এখন আমার মনে কোনো রকম কামনা জাগায় না। এখনকার শোক ও দুর্ভাগ্য জড়ানো বর্তমানের সঙ্গে তুলনা করছিলাম মনে মনে আমার যৌবনকালের কথা, যখন ক্ষুধার জন্য খাদ্য অথবা চোর অনুসন্ধান করে ঘোরার কথা কখনো ভাবিনি। তখন এমন একটা সময় ছিল, প্রতিটি যুবতী ছিল প্রেরণার উৎস। পড়তিজ এখনো বহুদূর, তাই সাইকেলে প্যাডেল করছিলাম আর ভাবছিলাম, সে সময় মেয়েদের মুখের ভাব দেখে তাদের সারল্য ও সৌন্দর্যের ধারণা করতাম। আর এখন আমার দুঃখ কষ্ট দূর করার ইচ্ছায় আমার চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করার জন্য চোর খুঁজে বেড়াচ্ছি, আর তাতেই আমার সবটুকু সময় খরচ করছি। এসব জিনিসের মধ্যে রয়েছে আমার পার্স, ফাউন্টেন পেন, ছাতা আর সাইকেল। কিন্তু আমার কাহিনীর সূত্র ধরি। পড়তে যে সেই চোর সর্দার সফর করে যাওয়ার মিনিট 10 পরে এমন একটা ঘটনা ঘটে গেল, যা রীতিমতো সর্বনাশা হতে পারত। কিন্তু তা না হয়ে সেটা একটা তামাশায় পরিণত হলো। তামাশা হলো কেননা বুঝতেই পেরেছিলাম যে আজ দিনের অর্ধেক সময় আমাকে চোরদের সাথেই কাটাতে হবে। তাই বাড়ি থেকে বেরোবার আগে বুক পকেটে পার্সটা রেখে সেটাকে লাইনিংয়ের সাথে সেলাই করে নিলাম, আর অন্য পকেটগুলো রেখে দিলাম একদম ফাঁকা। একজন পকেটমার এর মধ্যেই আমার ডান দিকের পকেটটা হাতড়ে ভেতরটা বাইরে উল্টে দিয়েছে। সে করেছে রসিকতা করে, অথবা সাবধান করে দেওয়ার জন্য, কিংবা চুরি করার মতন কিছু পকেটে না পেয়ে রেগে গিয়ে করেছে। আরও সব চোর এখন এসে হাজির হচ্ছে পড়তিজে। আসছে তারা দেল্লা লুঞ্জারা সরণি থেকে, এবং বেশিরভাগ চোর আসছে দেল্লা স্কালা, দেল মাত্তনাতো, ভিকোলা দেল সিল্ক অথবা ভিকোলা দেল পিয়েত সরণি থেকে। অন্যরা আসছে অ্যাভেন্তিনের বিপরীত দিকের অঞ্চল থেকে এবং আরও দূর দূর অঞ্চল থেকে। এমনকি এসেছে ভিত্তরীয় অথবা গার্বাতেল্লা পার্ট থেকে। এখন সবেমাত্র সকাল 7টা, কিন্তু তবু এখনই এ জায়গার মধ্যে চলাফেরা করা একেবারে কঠিন হয়ে পড়েছে। ভিড় এত প্রচণ্ড যে কাউকে পথ ছেড়ে দেওয়ার কথা বলাই যায় না। লোকজনকে রীতিমতো ঠেলে সরিয়ে পথ করে নিয়ে হাঁটতে হচ্ছে। বেরিয়ে যাওয়ার পথ করে নেয়ার জন্য তাই আমাকেও খুব ঠেলাঠেলি করতে হচ্ছিল। দেখলাম দলে দলে চোর বাটপার পড়তিজের খিলানের ভেতর দিয়ে চলেছে সরু গলির দিকে। দুধারে নিচু ছাদ সব বাড়ি, ভেঙে পড়া পাঁচিল আর হরেক কিসিমের চোরাই মালের বেচনদার। মালই বা কত কিসিমের,
মুচির আর রাজমিস্ত্রির যন্ত্রপাতি, পুরনো জুতো, ফিতে, ছুঁচ, সুতো এবং নানা রকম সেলাই জিনিস, এমনকি খালি টিন, জঘন্য ছোট ছোট ছবির ফ্রেম আর শৌখিন শিল্পীদের আঁকা কদর্য ছোট ছোট তৈলচিত্র, ভাঙা চিনেমাটির তৈজসপত্র, হাতল, দাগ ধরা তেলচিটে হলদে মলাট সস্তার উপন্যাস। একটা সময় এসব কেতাব ছিল অপাঠ্য, কোনো দাম ছিল না, কিন্তু এখন রোম শহরের কোনো দোকানে এগুলো দুর্লভ। একটা নমুনা দিচ্ছি। একটা চোর ছোট ছোট মোম আর কাঠের দেশলাই বাক্স বেচছে। জিজ্ঞাসা করলাম, এসব দেশলাই কোথাকার? ফরাসি সরলতায় সে স্বীকার করল যে সে নিজের সরবরাহ অটুট রাখার জন্য গিয়েছিল মিনি স্টেশনে এবং পেরুজিয়া থেকে ট্রেন আসার অপেক্ষায় ছিল। সেই ট্রেনের যাত্রীদের কাছ থেকেই সে তামাক আর 100 দেশলাই 15 লিরায় সংগ্রহ করেছে। এখন সেগুলোই 25 অথবা 30 লিরায় বেচছে। একটা চোর বেচছে কর্কচ নুন, আর একজন বেচছে জলপাইয়ের তেল। সরকার সামান্য পরিমাণ তেলও দুর্ভাগা এবং বঞ্চিত রেশন কার্ডধারী জনগণকে সরবরাহ করতে পারছে না। রাস্তার ওপর সাজানো চেয়ার, আর সেই চেয়ারের ওপর রাখা খাঁটি জলপাই তেল ভর্তি ভাঁড়, এবং তার পাশেই কাঁচের গ্লাস, টিনের ফানেল চুইয়ে শেষ তেলবিন্দু ঝরে পড়ছে গ্লাসে। ঝাঁকে ঝাঁকে দুর্দশাগ্রস্ত পোকামাকড়ের আক্রমণের মতন চিন্তায় আচ্ছন্ন হলো আমার মন। গোলাপি চশমার কাঁচের আড়াল থেকে এই হতভাগ্য মানব সমাজকে আমরা নিরীক্ষণ করছি, কিন্তু এখনকার বাস্তব সংসার হচ্ছে অভাবী এবং ঠকবাজদের নিয়ে গঠিত। এইসব মানুষজন কেউ কেউ ধূর্ততার সঙ্গে এবং মাঝে মাঝে প্রতিভার আলোকে ঝলসে উঠে ক্ষুধার জ্বালা তৃপ্ত করতে সফল হচ্ছে। আমার মতন কবিরা, দার্শনিকরা বিশ্বাস করেন যে গরিবরা বোধহয় অক্ষম, অথবা তারাই হচ্ছে ধনী যারা গরিবদের তুলনায় অধিক প্রতিভাবান। আসলে বাস্তব ঘটনা ঠিক তার বিপরীত। পর্তুপর্তিজের বাজারে দেখিয়ে দিচ্ছে যে দারুণ চাতুর্য এবং বুদ্ধির তৎপরতা, যা আমাদের চেয়ে উৎকৃষ্টতর না হলেও সমগোত্রীয় তো বটেই, তা থাকা সত্ত্বেও গরিবরা গরিবই থাকছে। ওদের একজনের কাছে ডায়নামো সহ একটা সাইকেলের বাতির দাম কত হবে জানতে চাইলাম। 900 লিরা। বাতির মূল্য 300 আর ডায়নামো 600 লিরা, বলল সে। এটা নিন, যদি ভালো না হয় তবে কোনো তক্ক না করে 900 লিরা ফেরত দিয়ে আমি ফেরত নিয়ে নেব। তুমি কখনো 900 লিরা ফিরিয়ে দেবে না, রেখে দাও তোমার ওই যন্তর। নিজের মনে মনে যুক্তি খাড়া করেছিলাম। গত বছর যে 1 লিটার তেলের দাম ছিল 6 লিরা, আজ তার দাম হয়েছে 600 লিরা। কাজেই ডায়নামো সহ একটা ব্যবহারযোগ্য বাতির দাম 100 গুণ বেশি হলেও এখন ন্যায্য মূল্য। একজোড়া জুতোর ক্ষেত্রেও তো এই একই ব্যাপার। আরেকটা চোর বসেছে দেশলাইয়ের বাক্স নিয়ে। সিগারেটের দোকানে এক বাক্স দেশলাইয়ের দাম কুপন দিলে 200 লিরা, আর পড়তে পড়তে যে তারই দাম 25 লিরা। 100 কাঠির দাম 25 লিরা, 1 লিরায় 4টে কাঠি। এটা এমন ধরনের জিনিস যা দেখলে কেবল হাসি পাবে না, অর্থমন্ত্রীর বক্তৃতা বলে ভয় হবে, যিনি নিশ্চিত করে বলেছেন যে জাতীয় ঋণের বোঝা মাত্র 600 কোটি টাকা। শুনলে মনে হবে একটা দারুণ তামাশা। 400 কোটিকে ভাগ করে দেয়া হলো 4 কোটি অধিবাসীর মধ্যে, তাহলে মাথাপিছু জাতীয় ঋণ হচ্ছে 15,000 লিরা। এর অর্থ আমরা প্রত্যেকে ঋণী। পুঁথিগতভাবে এটাই বাস্তব, আর এর মানে কয়েক মাসের আয় অথবা মজুরি। এই 15,000-এর ওপর হিসেব কষলে প্রত্যেকটি দেশবাসী রাষ্ট্রকে বছরে 1500 লিরা সুদ দেওয়ার জন্য ঋণী। কিন্তু সত্যটা একেবারে অন্যরকম। মাঝারি আয়ের দ্বারা অথবা মাসে 4000 লিরা দিয়ে শুধু একজোড়া জুতো অথবা গোটা পোশাক হিসেবে একটা প্যান্ট আর কোট কেনা যায়। এমনই সব ভাবতে ভাবতে আমি চিন্তিত মনে চারপাশে তাকালাম। এটা যেন একটা সমাধিস্থল। অজস্র চোরাই মাল দিয়ে এই সমাধিস্থলটি তৈরি। সরু নিচু গলিটার শেষ মাথায় গিয়ে হাজির হলাম। ঠাসা ভিড়। কেনার লোকের চেয়ে চোর আর বেচনেওয়ালাদের ভিড় অনেক বেশি। গলির শেষ মাথায় জায়গাটার নাম ক্যাপানন। এখানে এসেই চোরাই মালের বাজারটা আচমকা শেষ হয়েছে। সীমানার ধারেই একটা শান্ত জলাভূমি, আর বাঁদিকে একটা গ্রাম্য গলিপথ। একটু রোদের ছোঁয়া, মুহূর্তের বিশ্রাম, আর এক চিলতে টাটকা বাতাসের শ্বাস টানার জন্য ওই গলিপথটা দিয়ে ফিরে এলাম। একটা ঝর্ণার ধারে দেখি একজন স্ত্রীলোক কাপড় শুকোচ্ছে, কিন্তু তার সাথে কথা বলতে যেতেই সে গম্ভীর হয়ে জবাব দিল, তার মনে সন্দেহ হয় আমি চোর আর না হয় সাদা পোশাকের পুলিশ। অবশেষে অনেক কষ্টে হাজার হাজার চোরের ভেতর দিয়ে পথ করে ফিরে এলাম। যেখানে চোরাই সাইকেলগুলো দেখানো হচ্ছে, আবার সেখানে ফিরে যেতে ইচ্ছে করছিল। মনে এক দুরাশার ভাব এলো, ওই সাইকেলগুলোর মধ্যে হয়তো আমার সাইকেলখানাও খুঁজে পেতে পারি।
আবার ওগুলোকে পরখ করতে করতে খুব কাছ থেকে খুঁটিয়ে দেখতে দেখতে একসময় ক্লান্ত হয়ে পড়লাম। তবু হদিশ করতে পারলাম না নিজের খোয়া যাওয়া সাইকেল অথবা সাইকেল চোরকে। অবশেষে ঠিক করলাম, না, একখানা সাইকেলই কিনে নেব। তাই বিভিন্ন সাইকেলের দাম শোধতে লাগলাম। বছর দশেকের পুরনো একখানা সাইকেল, দুটো টায়ারই নেই, কিন্তু হালে রং করা, 6 অথবা 7,000 লিরাই বিকোলো। একখানা বিয়াঞ্চি সাইকেলের দাম কম করেও 20,000 লিরা। এর মধ্যে একটা ছোকরাকে দেখলাম, তার কাছে রয়েছে একখানা আনকোড়া নতুন সাইকেল, ক্রোমের পাতের মাডগার্ড, বাটি আর ব্রেক দুটো ঝকঝকে। সাইকেলের কাঠামো আর টায়ার দুটোও আনকোড়া। ছোকরা চেঁচাচ্ছে, বিক্রির জন্যে, বিক্রির জন্যে, আর চিৎকার করার সময় তোতলাচ্ছে। ওর কাছে এগিয়ে গিয়ে সাইকেলখানা হাতে ধরে উঁচুতে ওঠালাম। একটা পেডেলের চেপে চেনটা ঘোরালাম। হালকা নিয়মিত আওয়াজ যেন সুরের ঝংকার, একেবারে নিখুঁত। খুব পছন্দ হলো সাইকেলখানা। ছোকরা দাম হাঁকালো 18,000 লিরা। অন্য সাইকেলগুলোর তুলনায় অবশ্যই তার ন্যায্য দাম, কিন্তু দুদিন ধরে এদের সাথে কথাবার্তা বলে দাম সম্বন্ধে আমার একটা ধারণা জন্মেছে। কথা বলেছি ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গেই। আমি 12,000 দিতে চাইলাম ওকে। কি 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 বলছেন? তোতলা বলে উঠল, আমি এটা চুরি করিনি। এর জন্য দাম দিয়েছি 6,000 লিরা। একজন 12,000 দিতে চেয়েছে, আর আমি তার নিইনি। চলে গেল সে। সময় নষ্ট ও চেষ্টা করতে আমারও আর ইচ্ছে হলো না। কাগজ কলম হাতে নিলাম। চিন্তা করে দেখলাম যে এই তোতলা ছোকরাটা অন্যদের চেয়ে ভালো বিক্রেতা। হয়তো কদাচিৎ সে চুরিচামারি করে, কিন্তু বাস্তবিকই যদি চুরির স্বভাব তার থেকেই থাকে। নিজের বিবেকের সঙ্গে সংক্ষেপে তর্ক জুড়ে দিলাম, চোরের কাছ থেকে কোনো জিনিস কেনা উচিত কি না? এতে কি তাকে সমর্থন করা হয় না? ক্রেতাকে কি আইন শাস্তি দিতে পারে না? কিন্তু আইন, আজকাল আইনেরই বা অস্তিত্ব কোথায়? অন্যদিকে একজন সৎ সাইকেল বিক্রেতার কাছ থেকে সাইকেল কেনার চেষ্টা করে দেখো, সে বলবে বিক্রি করার মতো নতুন পুরনো কোনো সাইকেলই তার দোকানে নেই। শুধু কিছু পুরনো বাজের টিউব আর গোটা কয়েক পাম্পার পড়ে রয়েছে তার ঘরে। দেলমন্তি আর পড়তি যে চোরা বাজারে যেতে পরামর্শ দেবে সে, কারণ তারা ইচ্ছে বা অনিচ্ছায় হোক ওদের হাতেই সাইকেলগুলো তুলে দেয়, নিজেরা বেচার চেষ্টা করে না। যে কখানা সাইকেল এখনো তাদের কাছে আছে, তারা তা গোপন গুদামে সরিয়ে ফেলেছে। সেই জার্মানরা যখন রোম শহর দখল করেছিল, তখন থেকেই তারা এমনিভাবে সাইকেল সরিয়ে ফেলছে। নাজিরা এসেই সব সাইকেল হুকুম দখল করে নিয়েছিল এবং প্রতিখানা সাইকেলের দাম ঠিক করে দিয়েছিল 1,000 লিরা। অবশ্য যদি কোথাও তাদের দাম গুনতে হয়ে থাকে তবেই। দোকানদাররা তখন থেকেই চোর আর বাটপারদের সঙ্গে একটা চমৎকার রফা করে নিয়েছে। বোধহয় এখনও দোকানদাররা নতুন সাইকেল বাটপারদের হাতে তুলে দেয়, তারপর তারা সেটা বেচে দেয় 20,000 লিরায়। এখন এই অবস্থায় কেউ একটা মুখের রা কাটতে সাহস করে না, এবং কারো মনে কোনো বিবেকের তাড়নাও নেই। কিন্তু আমার ব্যাপারে এটা একটা প্রয়োজনের তাগিদ। এক্ষুনি আমার একখানা সাইকেল কেনা প্রয়োজন। আর যেহেতু কেনার মতন সাইকেল একমাত্র ওদের কাছেই বর্তমানে পাওয়া যায়, তাই কেবল চোরগুলোর কাছ থেকেই আমি এখন তা কিনতে পারি। এছাড়াও মনে রাখা দরকার যে অনেক সাইকেলের ক্রেতা আবার নিজেরাই সাইকেল বিক্রি করে, কেননা উত্তর ইতালি, যা সাইকেল তৈরির প্রধান অঞ্চল, আর মুক্ত ইতালির মধ্যে রয়েছে একটা আগুনের বেড়া। কারণ দুটো ভিনদেশি সেনাবাহিনী এই সীমানা বরাবর পরস্পরের সামনে খাড়া হয়ে রয়েছে। তাই ব্যবসাদাররাও এই পর্তিস থেকেই সাইকেল কিনে নিয়ে বেচতে বাধ্য হচ্ছে, এবং হয়তো এমন ঘটনাও ঘটছে তারা সেই সাইকেলগুলোই ফের এই বাজার থেকে কিনছে, যেগুলো জার্মানরা আসার আগে বেশি মুনাফার জন্যে তারাই ওদেরকে বেচে দিয়েছিল। তাদের আশা ছিল অচিরেই লড়াই খতম হয়ে যাবে এবং পভিয়া বস্তো, আরসিজিও, ক্রিমোনা, ব্রেসিয়া, মিলান, তুরিন এবং অন্যান্য শহর থেকেও স্রোতের মতন সাইকেল চালান আসবে দক্ষিণ ইতালিতে। কিন্তু হঠাৎ একদিন টায়ার সরবরাহে ঘাটতি শুরু হলো। তারপর টান ধরল ভেতরের টিউবে। অবশেষে সাইকেলের ঘাটতি মেটানোর জন্য আর একখানা সাইকেল কিনব বলে সিদ্ধান্ত নিলাম। এটা 1944 সালের 28শে সেপ্টেম্বরের কথা। খান দশেক সাইকেল জোগাড় করে ফেলব, কয়েক মাস গুদামে রাখব। তারপর এই সময়ের মধ্যে আশানুযায়ী আকাশ ছোঁয়া দর বাড়লে সেগুলো বেচে দেব। অবশ্য ব্যবসার ব্যাপারে আমি একেবারেই অনভিজ্ঞ গোলা লোক, কিন্তু সৎ। মানুষের জীবন বড় ক্ষণস্থায়ী। সেই সময়টুকু এইসব বাজে কাজে ব্যয় করতে
আমার মন ঠিক সায় দেয় না, তাই ব্যবসার দিকে কোনোদিন আমার ঝোঁক গড়ে ওঠেনি। একজন কবির পক্ষে উত্তম কাজ হচ্ছে অনুধাবন করা, নিরীক্ষণ করা এবং মানব অস্তিত্বের অবচেতন দিকগুলিকে কবিতার বিষয় হিসেবে ফুটিয়ে তোলা, তাই নয় কি? অন্যভাবে বলি, একটা চোর বা চোরাই মালের ব্যবসাদার হওয়ার চেয়ে কবি হওয়া ও গরিব হওয়া, গরিব হয়ে থাকা এবং গরিবের মতন বাস করা আমার কাছে উত্তম বলে মনে হয়। এই সবই খুব উত্তম ভাবনা, তবে ইতিমধ্যে আমার আর একখানা সাইকেলের বড্ড প্রয়োজন। ১ মাস ২ মাস কিংবা মাস তিনেকের মধ্যে আমার হেফাজত থেকে যদি এই নীল সাইকেলখানাও চুরি যায়, তখন আমি কি করব? রাস্তায় যখন মোটর ছোটাছুটি করছে না, তখন কি করে আমি পায়ে হাঁটব? একজন ঘোড়সওয়ার এবং একজন পদাতিক তো আর সমস্তরের মানুষ নয়। বিশেষ করে যখন কেউ ঘোড়ায় চড়ে থাকতেই চায়, নষ্ট করতে চায় না নিজের সুবিধে, সির্ফ নিজের ন্যায্য অধিকার রক্ষার জন্যই বরং তার ঘোড়সওয়ার হওয়া ভালো। দিনের কয়েক ঘন্টা শহরের আওতা ছাড়িয়ে দূরে মাঠে ঘাটে পালিয়ে যাওয়া আমার আইনসিদ্ধ অধিকার। আর আগেই বলেছি, দূরে গাছে ছাওয়া প্রান্তরে, নদী তীরে বা খোলা মাঠে কেবলমাত্র সাইকেলের সওয়ারি হয়েই যাওয়া যেতে পারে।